পরবর্তীতে এটা স্টাডি করে এই মূল অংশ এর সাথে যেটা জোড়া দেওয়া হয়েছিল সেটাকে ডিভাইডেড করা হয়েছে এবং এটি মুঘল আমলের কাজ, মুঘল আমলের কাজ। এবং এখানে মুঘল আমলে শুধু আর্চের ডিজাইন হতো, এখানে কোনো ফুলের নকশা ডিজাইন হয় না। পরবর্তীতে এটা রোমান কিছু আর্কিটেক্টের সময় এবং ব্রিটিশ উপনিবেশিক সময়ে কিছু কাজ হয়েছিল এই নকশা ডিজাইন। এই ডিজাইনটা মূলত রোমান বা রোমান মিক্স কালচার রোমান গ্রিক ফুলের নকশাও আছে এবং রোমান কিছু যে করিন্থিয়ান ডিজাইন কিছু পিলারের মাথা দেখলে কিছু বোঝা যায়। গ্রিল এক সময় ছিল, পরবর্তীতে এটা সংযোজন করা হয়েছে। আমরা যাচ্ছি এখানে এই যে কলঙ্গি, আর্চ কলঙ্গি র্যাক বা তা আর উপরের যে ব্রিক স্ট্রাকচার, এটি আপনার সুলতানের শেষে এবং মুঘলের প্রারম্ভিক সময় এই পাতলা জাফরি ইট ব্যবহার হয়েছে। এখানে একটি কেমিক্যাল ইউজ করা হয়েছে যাতে পড়ে না যায়। দেখানো হয়েছে যে কি নকশা ডিজাইনে এই স্থাপত্য শৈলীর ছাদের ঢালাইয়ের কাজ এবং এই বিল্ডিংয়ে উপরে ছাদে কোনো রড বা সিমেন্ট বালি ইউজ করা হয় না। এটা এবং এই যে 25 বা 30 ইঞ্চি চওড়া যে ভীম যাতে উপরের ভারসাম্য রক্ষা করতে পারে সেই সম্ভাবনা রেখে কাজটি করা হয়েছে। আমরা যখন দেখতে পাচ্ছি যে এই সরকার বাড়ির মূল ভবনে, এটি ছিল মূল ভবন। এরপরে আমরা সামনে যাব। এটাও সেম আর্চ। আমরা সেকেন্ড কোর্টিয়ারের দিকে যাচ্ছি। সেকেন্ড কোর্টিয়ারেও কিছু ফুলের নকশা ডিজাইন শুধুমাত্র এই পিলারের বাকি। একটি সদিচ্ছা না থাকলে, একটি সরকারের সদিচ্ছা না থাকলে আমাদের অনেক প্রত্নতত্ত্ব নষ্ট হয়ে গেছে। আমরা দেখেছি। আমরা মনে করি যে এখানে যে অধ্যাপক ডক্টর আবু সাইদ আহমদের তত্ত্বাবধানে এই বাড়িটি বাংলাদেশের একটি বিল্ডিংয়ে প্রপার কি সমৃদ্ধ আমাদের এটা আমাদের কি সমৃদ্ধ। যে ফুলের নকশা ডিজাইন যেভাবে ছিল আমরা ঠিক সেভাবে এবং এতে মুগ্ধ হওয়ার মতো যাতে আগামী 100 বছর এই ইতিহাস, ঐতিহ্য এবং স্থাপত্য শৈলীর এই অনন্য নিদর্শনটি অবলোকন করতে পারে, যার জন্য আধুনিক ড্রেনেজ সিস্টেম এবং বিভিন্ন জায়গায় যে একটা ব্যবস্থা করা হয়েছে। আপনি এইখানে জব করছেন কত বছর? আমি এখানে প্রায় 25 বছর। 25 বছর, তাহলে তো আপনি এখানে সবচেয়ে বেশি কালের সাক্ষী হিসাবে, সংস্কারের সাক্ষী হিসাবে আপনি কর্মরত কর্মকর্তা কর্মচারী, আপনি সবার মধ্যে আপনি মোস্ট সিনিয়র। এই জন্য আপনার কাছ থেকে আমার এত তথ্য জানার সৌভাগ্য হলো। বছরে প্রায় 15 লক্ষ দর্শক পর্যটক আসে। 15 লক্ষ? হ্যাঁ, তাদের কাছে ধারণা দিতে সোনারগাঁও ভ্রমণ গাইড নামে আমি একটা, আপনার বইটা অবশ্যই আমাদের সংগ্রহ করার দরকার এবং আমরা সংগ্রহ করবো ইনশাআল্লাহ। এবং আমরা এই জিনিসটা আমরা তুলে ধরবো আমাদের জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে যে আমাদের এই প্রাচীন যে রাজধানীটি এটি কত সমৃদ্ধ ছিল। আমাদের মাঝখানে তো অবহেলার কারণে, এটা সংস্কারের কারণে সেইভাবে ফুটে ওঠেনি, কিন্তু ইদানিং যে অবস্থাটি আসছে এবং এটিকে যেভাবে আপনারা সংরক্ষণ করে আমাদের কাছে উপস্থাপন করেছেন, এটি অত্যন্ত মানে সত্যি গর্বের বিষয় এবং ধন্যবাদার্হ একটি কাজ যেটি আপনারা করেছেন। এটি আমাদের কালের কাছে সাক্ষী হয়ে থাকবে, নতুন প্রজন্মের কাছে একটা অনুপ্রেরণা হয়ে থাকবে বলে আমরা মনে করি। এই যে কারুকাজগুলো কি সেই মানে আগে যেভাবে ছিল এই বিল্ডিংটা মূল অংশের সাথে সামনে এবং পিছনে এটাও মূল অংশের সাথে ফুলের নকশা ডিজাইনটা প্রায় 300 বছর আগে বা 400 বছর আগে এই ফুলের নকশা ডিজাইনটা সংযোজন হয়েছে। এখানে সময়ে সময়ে এই বাড়ির যে ওনার ছিল, যে বাড়ির যে মালিক, তার ইচ্ছা অনুযায়ী এটি সম্প্রসারিত বলা যায়। এই ফুলের নকশা ডিজাইন অরিজিনাল। আমরা এখানে 4টি নাম দেখছি। হ্যাঁ, 4টি নাম। গোবিন্দ নমো নমো লিখেছে, গোবিন্দায় নমো, গোবিন্দায় নমো। আর ওখানে হচ্ছে
শ্রী শ্রী ঋষিকেশ, নমস্তে শ্রী ঋষিকেশ। শ্রী ঋষিকেশ আর হচ্ছে শ্রী গোবিন্দ। এখানে দুইটার সম্ভাবনা আছে। হ্যাঁ, এক হলো চারটা দেবতার নামে বিষয় এখানে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, অথবা লাস্ট ওনারের চার ভাইদের বাড়ি ছিল হিসাবে এভাবে লেখা হয়। আচ্ছা আচ্ছা। তবে আমরা এই জিনিসটিও নষ্ট করিনি, যেভাবে ছিল ঠিক সেটিকে- সেভাবেই প্রতিস্থাপন করা হয়েছে। কি অপূর্ব সুন্দর, চোখ জোড়ানো, দৃষ্টিনন্দন কারুকার্য। এখানে না এলে এই জিনিসটি স্বচক্ষে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। যারা এখনও আসেননি তাদেরকে আমরা আহ্বান করব যে আপনারা আসুন, দেখুন বাংলার প্রাচীন রাজধানী আমাদের কত সমৃদ্ধ ছিল। বাঙালি অনেক সমৃদ্ধ একটি জাতি। আমরা আজকে নিজেদের হীনমন্যতায় ভুগি যে আমরা আসলে এত সমৃদ্ধ ছিলাম না, এটি ভুল। বরং আমরা আগে অনেক সমৃদ্ধ ছিলাম, সেই ঐতিহ্য আমরা ধরে রাখতে পারিনি আমাদের হয়তো কিছু অবহেলা বা বেখেয়ালের কারণে। কিন্তু এখন যারা উদ্যোগ গ্রহণ করেছেন, আমার সৌভাগ্য, আমি যার সাথে কথা বলছি আমাদের একজন বিশিষ্ট লেখক এবং এখানকার যিনি একজন কর্মকর্তা, তিনি এ বিষয়ে গবেষণা করেছেন, গ্রন্থ লিখেছেন এবং এই যে বর্ণনাগুলো তিনি আমাদেরকে দিলেন এটি রীতিমতো বিস্ময়কর। এবং এটি ইতিপূর্বে যারা এখানে সোনারগাঁয়ে ভ্রমণ করেছেন, আমার ধারণা এই তথ্যগুলো কেউ তুলে ধরতে পারেননি এবং তারা জানেন না, কারণ তার সাথে তারা হয়তো যোগাযোগই করেননি। যে এমন একজন ব্যক্তি এখানে আছেন যিনি 25 বছরের এই সংস্কারের সাক্ষী, তার সাথে যোগাযোগ আমারই সৌভাগ্য হলো এই প্রথম। এবং তিনি যে তথ্যগুলো দিলেন এটি আপনারা প্রথম জানলেন। এটি কিন্তু এইভাবে কেউ জানাতে পারেনি ইতিপূর্বে। সোনারগাঁওকে নিয়ে যারা কন্টেন্ট তৈরি করেছেন বা তথ্যচিত্র তৈরি করেছেন অথবা কোনো প্রতিবেদন আকারে উপস্থাপন করেছেন, তারা এই জিনিসগুলো এইভাবে তুলে ধরতে পারেননি। আমরা আশা করি আগামীতে যারা এখানে আসবেন তারা এই তথ্যগুলি সংগ্রহ করবেন। এখানে আমরা অনুরোধ করব আমাদের যিনি মাসুদ ভাইকে, যে তার লেখা বইগুলো যাতে এখান থেকেই সংগ্রহ করা যায়। এখানে কোথাও যদি সেল সেন্টার থাকতো তাহলে আমরা সেটা সংগ্রহ করতে পারতাম এবং যারা দর্শনার্থী তারাও সংগ্রহ করতে পারবে। আর আগামীতে আমরা আমাদের প্রতিষ্ঠানের একটি শাহরুখ শুভেচ্ছা বিপণী কেন্দ্র রয়েছে। জি সেখানে আমার লেখা বইগুলো পাওয়া যায়। আচ্ছা, আচ্ছা। পানাম সিটিতে পাওয়া যায় এবং রকমারি.com-এ আচ্ছা, আচ্ছা। মুজাম্মিল হক নামে সার্চ করলে আমার লেখা বই পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। এবং বাংলা বাজারে গতিধারা সবগুলো বই আমার গতিধারা থেকে প্রকাশ। আমি একটা বই দেখেছিলাম অনেকদিন আগে আপনার লেখা, একে মোজাম্মেল হকের লেখা বইটি, তার উপরের প্রচ্ছদ করেছিলেন সম্ভবত রবীন্দ্র গোপ নামে একজন, তিনি এখানকার ডাইরেক্টর ছিলেন তখন। মূল বইটি লেখা ছিল আপনার, মূল লেখাটি আপনারই লেখা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং আমি দেখেছি যে আপনার লেখাটাই, আমি বুঝতে পেরেছি যে উনি সেখানে কিছু রং চড়িয়ে হয়তো ওনার সুনামটা নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আপনার পরিশ্রমটা ঢাকা পড়েনি, ধরা পড়েছে আমাদের কাছে যে আপনি যে এখানে মূল কাজটি করছেন সেটা আমরা বুঝতে পেরেছি। তো অনেক সমৃদ্ধ ছিল সেই লেখাটি। ওই বইটি আমি দেখেছি একজনের কাছে, আমি সেটাও সংগ্রহ করব। আর আমাদের এখানে আসার আরেকটি জিনিস, আপনাদের এখানে বাইরে থেকে দেখা যায় একটা পুকুর ঘাট, সেটি কোন দিক থেকে দেখা যায়? আমরা যাবো, আমরা এই দিক দিয়ে যাই। আমার জরুরি আছে। তারপরে তবুও আজকে যেটাই যাচ্ছে এটি ইউনেস্কোর কাছে শেষ হলো। হ্যাঁ হ্যাঁ, আমাদের থার্ড কোর্টিয়ার, হ্যাঁ সেকেন্ড কোর্টিয়ার্ড আমরা শেষ করেছি, এবার থার্ড কোর্টিয়ারে প্রবেশ করছি আমরা। শুধু দর্শক মণ্ডলী আপনারা এটি দেখলে বুঝতে পারবেন এটি হচ্ছে নতুন, এটা থার্ড কোর্টিয়ারের নতুন যে জায়গাটি সেটি দেখছেন, এবং এটি অফিস পারপাস ব্যবহার করা হয় আমরা জানতে পারলাম। এখানে মোট কতটি কক্ষ আছে? 85টি। মোট 85টি কক্ষ এখানে আছে, যে নিচতলা এবং দোতলা মিলে। এখন এখানে আমরা চলে আসছি সেই সম্মুখের যেখানে আমরা রাজকীয় যে গেটওয়ে আছে সরকার বাড়ি, সেই রাজকীয় গেটওয়ের সামনে আমরা চলে আসছি। আমরা দণ্ডায়মান। এখানে কিছু ডেকোরেশন পিচ আছে। আমি যে কথা বলেছিলাম যে সোনারগাঁয়ের পরিচিতি বহনকারী, সোনারগাঁও আমরা বলি যে 300 বছর প্রাচীন বাংলার রাজধানী ছিল, কিন্তু সেই সময়ের অ্যাজ ইট ইজ কোনো নিদর্শন আমরা দেখাতে পারিনি। আমি সাহস করে বলেছি, লিখেছি যে এইটি সোনারগাঁয়ের সেই পরিচিতি বহনকারী অশ্বারোহী সৈন্য এবং তার মাথার হেলমেট এবং পায়ের জুতো, এটা যদি দেখি তাহলে আমরা বলতে পারি যে পর্তুগিজ এবং ওলন্দাজ যে সৈন্যের যে সমাবেশ একসময় আমাদের দেশে হয়েছিল, একটি নমুনা এবং এটি সোনারগাঁকে আইডেন্টিফাই করার
একমাত্র চিহ্ন হিসাবে এটি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা এই সোনারগাঁ পরিভ্রমণে আসেন, যারা ভ্রমণ পিপাসু, তারা এই স্থাপত্য মডেলটাকে দেখেন এবং এখানে তারা ছবি তোলেন। আমরা সেই রাজকীয় গেটওয়ের সম্মুখে দণ্ডায়মান এবং এখানে উপরেও ফলকে নাম উৎকীর্ণ রয়েছে। যারা এটা লাস্ট ওনার আচ্ছা সন 1330 ইসাপাড়া ভবন, ইসাপাড়া ভবন, এটা নাম ইসাপাড়া ভবন হিসাবে এটি করা হয়। এবং এই বাড়ির বৈশিষ্ট্য যে সামনে একটি শান বাঁধানো ঘাটের পুকুর রয়েছে এবং বাড়ির পিছনেও একটি ঐতিহাসিক একটা পুকুর রয়েছে। এবং এই রেস্টোরেশনের সময় একটি নতুন সংযোজন করা হয়েছে, যারা টিকিট কেটে আসতে পারবে না তাদের জন্য বেলকনি বসার এবং ছবি তোলার একটা জায়গা করে দেওয়া হয়েছে। বাহ, মানে এটি আমার মনে হয় যে স্থানীয় জনগণের জন্য একটা বড় প্রাপ্তি। হ্যাঁ, এটা তারা ধন্যবাদ আপনাকে। এবং যারা এই ইসাপাড়া ভবন, ইসাপাড়া ভবনটি আপনারা নাম ইতিপূর্বে শোনেননি, আপনারা এটা সোনারগাঁ ভবন মানে জানেন, কিন্তু এই প্রথম ইসাপাড়া ভবন এই নামটি জানলেন এই প্রথম। নাম অনুসারে কিনা এটি সন্দেহ রয়েছে, তবে আমার ধারণা যে বলা হয় ইশাখার নাম অনুসারে যে সোনারগাঁও, সেটি খুব দুর্বল কথা। এরও আগে সোনারগাঁয়ের মূল সূত্রপাতটা সেই সোনারগাঁয়ের নামকরণের ইতিহাস হলো সুবর্ণগ্রাম, যে মহারাজ জয়ধ্বজের সময়ে অত্র এলাকায় একটি সুবর্ণ বৃষ্টি হয়েছিল, এ থেকেই এর জায়গার নাম সুবর্ণগ্রাম। এরপরে এটাকে সুবর্ণ বীথি হিসাবে সমাপিত হয় এবং অনেকে বলে থাকেন যে ইশাখার স্ত্রী সোনাবিধির নামানুসারে এই এলাকার নাম হয়েছে সোনারগাঁও। তবে আজকের বাস্তবতা সেই সোনারগাঁয়ে আমরা দণ্ডায়মান আছি এবং সোনারগাঁ পরিভ্রমণে বছরে প্রায় 15 লক্ষ দর্শক পর্যটক এখানে আসেন। তাদের ইতিহাস, ঐতিহ্য এবং স্থাপত্য শৈলীর যে নমুনা, আমরা কতটা সমৃদ্ধশালী ছিলাম সেই 600 বছর আগে, বা আমাদের পূর্বপুরুষ কতটা সমৃদ্ধশালী ছিলেন, তারা আজকের এই সমস্ত স্থাপত্য শৈলী দেখে তারা অনুমান বুঝতে পারে। ইসাপাড়া, আচ্ছা, ইসাপাড়াটা কিভাবে নামটি সংযুক্ত হতে পারে বলে আমার জানা নাই। এটা যেহেতু মৌজার নাম অনুসারে এখানে আছে ইসাপাড়া ভবন। এটা কি যেমন মুসার বাড়ি, ইসাখার ছেলে মুসা। আপনার কি মনে হয় যে ইসাপাড়াটা ইসাপুরা থেকে এসে? ইসাপুরা না, ইসাপাড়া না, কিন্তু এই নামটা ইসাপুরারই অপভ্রংশ হতে পারে। না, আমার যতটা ধারণা যে এই মৌজাটা ইসাখার নামানুসারে ইসাপাড়া হতে পারে। আচ্ছা, তবে আমি মনে করি যে ইশাখার সময় ইশাখার সাথে সোনারগাঁয়ের একটা সম্পৃক্ততা ছিল। আচ্ছা, ইশাখার সময়ে যে না পানাম যে গ্যারিসন ছিল, সেই ফোর্ট, যেটা দুর্গ, পানাম যে ইশাখার যে একটা দুর্গ ছিল, এটাও হতে পারে, ইশাখার সম্পৃক্ততা ছিল। তবে এটি যে ইশাখার রাজপ্রাসাদ এমন তো অকাট্য তথ্য প্রমাণ আমার হাতে নেই। তো অনেকে বলে থাকেন যে ইশাখার রাজবাড়ি। দারুণ একটা তথ্য আমাদেরকে দিলেন, আমরা আসলে ধন্যবাদ। হ্যাঁ, আমরা